আজকের এই অধ্যায়ে আমরা শিখবো হচ্ছে অবস্থার পরিবর্তন সবটা। এবার দেখো, একবার যখন থাম্বনেইলে ক্লিক করে এসছো, তবে এই যে আমি এখানে যে স্ক্রিন রেকর্ডিং করে দেখাচ্ছি, এমন নয় যে অধ্যায়টা আমরা পুরো মাধ্যমিক যেমন করে পড়াশোনা করেছি ঠিক সেভাবে আমরা এগুলো পড়বো। বরং এই অধ্যায় থেকে যেগুলো আমাদের চাকরির পরীক্ষার জন্য আমাদের খুব বেশি ইম্পর্ট্যান্ট, যেগুলো এমসিকিউ বেসড কোশ্চেন আমাদের থাকে, শুধুমাত্র সেই পয়েন্টগুলো কিন্তু আমরা আজকে এখান থেকে দেখবো। আমরা কিন্তু এখানে সংজ্ঞা মুখস্থ করবো না, তার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমরা কনসেপ্টটা আমরা অবশ্যই গ্রহণ করে রাখবো এবং আমরা মাথায় রাখবো অনলি এমসিকিউ, যেগুলো শর্ট কোশ্চেন যে সমস্তগুলো আছে ওগুলো আমরা এগুলো অবশ্যই মাথায় রাখবো। তাহলে আমরা শুরু করছি। প্রথমে আমরা দেখবো অবস্থার পরিবর্তন কাকে বলে। এটা আমরা প্রত্যেকেই জানি, যখন তাপ প্রয়োগ করে মানে তাপ দিয়ে বা তাপ সরিয়ে নিয়ে তাপ বের করে নিয়ে যখন কোনো এক পদার্থের অবস্থাকে অন্য অবস্থায় নিয়ে আসা যায় তখন তাকে আমরা বলবো হচ্ছে অবস্থার পরিবর্তন। ঠিক তো? এটা আমরা জানি, এটা আমরা প্রত্যেকে পড়াশোনা করেছি। এবারে দেখবো যে গলন কাকে বলে। ওকে, তাহলে গলনটা কি? গলনটা হচ্ছে গিয়ে আমরা দেখছি হচ্ছে এটা গলনটা, এটা কি? তাপ প্রয়োগ করে যখন কঠিন পদার্থের কোনো কঠিন অবস্থা থেকে তরল অবস্থা রূপান্তর হয় তখন এই ঘটনাকে বলা হচ্ছে গলন। এবং এখানে লক্ষ্য রাখতে হবে এই রূপান্তরের সময় কিন্তু পদার্থের উষ্ণতা স্থির থাকবে, অর্থাৎ কঠিন থেকে তরল অবস্থা আসার সময় ওর উষ্ণতা কিন্তু স্থির থাকবে। ওকে, যেমন তাপ প্রয়োগ করলে বরফ 273 কেলভিন বা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলে পরিণত হয়। ওকে, এবার দেখব কঠিনী ভবনটা কি। কঠিনী ভবনটা কি? তাপ যদি আমরা সরিয়ে নেই তাহলে তরল পদার্থ যখন কঠিন রূপান্তর হয়, তাপ সরালে কি হবে? আমরা আছে হচ্ছে জল আছে, জলকে আমরা ঠান্ডা করলাম। ঠান্ডা করার অর্থ কি? ঠান্ডা করার অর্থ হচ্ছে আসলে আমরা ওখান থেকে তাপটা সরিয়ে নিচ্ছি। এই যে ফ্যাক্ট, এর ফলে কি হলো? তরলটা হবে কঠিনে। এই ঘটনাকে আমরা বলবো হচ্ছে কঠিনী ভবন। হলো, অর্থাৎ কঠিনী ভবনটা অ্যাকচুয়ালি হচ্ছে গলনের ঠিক বিপরীত একটি প্রক্রিয়া। হলো, আর এই রূপান্তরের সময় কিন্তু তাপমাত্রা আমাদের উষ্ণতা সবসময় স্থির থাকে। ওকে, এটা আমাদের মাথায় রাখতে হবে। যেমন জল 273 কেলভিন বা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বরফে রূপান্তরিত হয়, এটা আমরা অবশ্যই খেয়াল রাখবো। ওকে, এবার আমরা যাবো কি হচ্ছে পদার্থের গলনাঙ্কটা কি আর হচ্ছে হিমাঙ্ক কি, আমরা এবার দেখে নেব। তাহলে এবার গলনাঙ্কটা কি? গলনাঙ্ক আমরা এবার দেখছি। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ মানে একটা স্ট্যান্ডার্ড যে অ্যাটমসফিয়ারিক প্রেশার, যেটা হচ্ছে আসলে 76 সেমি পারস্তম্ভের যে চাপ, লম্বা করে দিলে পর 76 সেমি যে পারস্তম্ভ হয় তার যে প্রেশার, তাকে আমরা বলি হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। ওই চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো বিশুদ্ধ এবং সমসত্ব কঠিন পদার্থ, কোনো ভেজাল থাকলে হবে না, ওর সঙ্গে সংকট থাকলে পরে হবে না, ওটা হবে বিশুদ্ধ আর হবে সমসত্ব কঠিন পদার্থ তাপ প্রয়োগ করলে পরে এটা গলে গিয়ে তরলে রূপান্তরিত হয়। হলো, এবং এই সমস্ত পদার্থটি হলো এবং ওই স্বাভাবিক যে তাপমাত্রায় গলে গিয়ে তরলে হলো, সেই তাপমাত্রাকে আমরা বলবো হচ্ছে ওই পদার্থের গলনাঙ্ক বা স্বাভাবিক গলনাঙ্ক। এখানে লক্ষ্য রাখতে হবে গলন শেষ না হওয়া পর্যন্ত ওই উষ্ণতা স্থির থাকে, এটা অবশ্যই লক্ষ্য রাখবে। অর্থাৎ গলতে শুরু হলো এবং গলন শেষ না হওয়া পর্যন্ত উষ্ণতা ওরা স্থির থাকবে, এটা একটা আইডিয়া, এটা কিন্তু রেখে দিও। বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস বলতে আমরা বুঝি যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রয়োগে বিশুদ্ধ বরফ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গলে ওই উষ্ণতাতেই অর্থাৎ 0 ডিগ্রি উষ্ণতাতেই জলে পরিণত হয়। মানে বরফ যে গলে জলে পরিণত হলো তাপ প্রয়োগে, এতে কিন্তু ওর তাপমাত্রা বা উষ্ণতা কিন্তু বৃদ্ধি পায় না, বরং যা থাকে ওটা সেই উষ্ণতাতে ওটা থেকে যায়। অর্থাৎ 0 ডিগ্রির যে বরফ ছিল ওটা কিন্তু গলে গিয়ে 0 ডিগ্রি জলেই পরিণত হবে। এগুলো যে কনসেপ্ট, এগুলো কিন্তু মাথায় রাখবে। আর হিমাঙ্কটা কি? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে, অর্থাৎ আবার সেই 76 সেমি পারস্তম্ভের চাপে যে উষ্ণতায় কোনো বিশুদ্ধ তরল পদার্থ তাপ বর্জন করে জমে কঠিনে রূপান্তরিত হবে তাকে বলবো ওই পদার্থের হিমাঙ্ক বা শুধু হিমাঙ্ক। অর্থাৎ এখানে তরল পদার্থটা হচ্ছে তাপ বর্জন করে কঠিন রূপান্তরিত হবে। ওকে, অর্থাৎ ছিল জল, তাপটা ওখান থেকে বের করে নেব, জল থেকে হবে আমার বরফ। এই তাপমাত্রাকে আমরা বলবো হচ্ছে হিমাঙ্ক বা শুধু হিমাঙ্ক বা স্বাভাবিক হিমাঙ্ক। এবার এক্ষেত্রেও কিন্তু কঠিন ভবন শেষ না হওয়া পর্যন্ত উষ্ণতা স্থির থাকবে। অর্থাৎ যদি আমরা জল থেকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হয় তাহলে ওটা থেকে যখন বরফ হবে ঠিক তখনও কিন্তু ওই বরফটিও হবে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতেই থাকবে। ওকে, যাবো এবার নেক্সট একটু আমরা দেখে নিই কী আছে। গলনাঙ্ক বা হিমাঙ্ক পদার্থের ওপর
প্রযুক্ত চাপের উপর নির্ভর করে, অর্থাৎ কোনো পদার্থের উপর চাপ প্রয়োগ করলে কিন্তু গলনাঙ্ক হিমাঙ্ক বাড়ানো বা কমানো যায়। ওকে, এই জন্য গলনাঙ্কের সংজ্ঞায় চাপের মানটা উল্লেখ করতেই হয়। কি জন্য? চাপ চেঞ্জ করলে পরে পদার্থের গলনাঙ্কের মান বাড়তেও পারে, কমতেও পারে। চাপের হেরফেরে কিন্তু পদার্থের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মান বাড়ে বা কমে। এবার দেখবো হচ্ছে গলন আর কঠিনী ভবনের আয়তনের পরিবর্তনটা কীরকম হয়। ওকে, এবার আমরা দেখে নিই। এর থেকে এই কনসেপ্টটা ক্লিয়ার থাকলে পরে আমাদের অনেক শর্ট কোশ্চেন করতে অনেক সুবিধা হবে। আমরা এবার দেখে নিই এটা। যে সমস্ত কঠিন থেকে তরলে পরিণত হলে, যে সমস্ত পদার্থ কঠিন থেকে তরলে পরিণত হলে পদার্থের আয়তনটা বাড়ে, অর্থাৎ ছিল শক্ত হলো জল বা তরল, তখন আয়তনে বাড়ে, এবং তরল থেকে কঠিন রূপান্তর হলে আয়তনে কমে। আয়তন বাড়ার অর্থ হলো ঘনত্ব কমে যাওয়া, মানে ও ছিল আগে এইটুকু, ও বেড়ে গিয়ে এতটা হলো, মানে ওর ঘনত্বটা কমে গেল। অতএব অধিকাংশ পদার্থ গলনে কিন্তু ঘনত্বটা কমে যায়। গলে যাওয়া অর্থ কি? গলে যাওয়ার অর্থ হচ্ছে ওর ঘনত্বটা কমে যাওয়া, এবং কঠিন ভবন হচ্ছে ঘনত্ব বৃদ্ধি পায়। ফলে এই সমস্ত পদার্থের কঠিন রূপ ও তরলে ডুবে যায়। অর্থাৎ যেগুলো কঠিন থেকে তরল রূপান্তরিত হলে আয়তনে বাড়ে, কঠিন থেকে তরল রূপান্তরিত হলে আয়তনে বাড়ে, সেগুলো পদার্থের কঠিন রূপ ও তরলের মধ্যে ডুবে যায়। যেমন ধরো, এর কিছু ব্যতিক্রম আছে, যেগুলো ধরো বরফ, ঢালাই লোহা, পিতল টাইপ, যেগুলো আবার তরল থেকে কঠিন হলে কিন্তু আয়তনে বৃদ্ধি পায়। মানে এমনি অবস্থায় জল যদি জমে গিয়ে বরফ হয় তবে ওর আয়তনটা বৃদ্ধি পায়। যে কারণে দেখা যায় যে শীতকালীন দেশে জলের পাইপটি ফেটে যায়, ওগুলো জল জমে বরফ হয়ে যাওয়াতে। বা ঢালাই লোহা, এটা কিন্তু তরল থেকে কঠিনে হলে আয়তনে বৃদ্ধি পায়, যে কারণে ঢালাই লোহা দিয়ে খুব সুন্দর ছাঁচ তৈরি করা যায়। ওগুলো একবারে ধাতুগুলো খুব সূক্ষ্ম হয়, শার্প হয়। ওকে, পিতল টাইপ ধাতু এগুলোও কিন্তু আসলে সবগুলোই তরল থেকে কঠিনে হলে আয়তনে বৃদ্ধি পায়, এগুলো যে উল্টো হয়। ওকে, এবার দেখবো আমরা এখান থেকে একটা কোশ্চেন আমরা জেনে রাখো যে টাইপ ধাতু কোন কোন সংকরের মিশ্রণ। এটা হলো গিয়ে তোমার তামা, সীসা আর অ্যান্টিমনির সংকর ধাতু। তামা, সীসা, অ্যান্টিমনি, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখে দিও। আর এই ব্যতিক্রমটাও কিন্তু মাথায় রেখো, এর থেকেও কিন্তু কিছু কোশ্চেন পরে উত্তর করতে পারবে। ওকে, যাবো আমরা পরের অংশে। এবারে আমরা এখান থেকে দেখে নেব যে জল জমে বরফ হলে আয়তনে বাড়ে, এর সুবিধা অসুবিধা কি আছে এগুলো আমার জানার আর এখানে প্রয়োজন নেই, কারণ এর থেকে আমার কোনো প্রশ্ন থাকবে না। এর সুবিধা কি আর হচ্ছে অসুবিধা কি এটা আমরা জেনেছি, এর থেকে কোনো শর্ট কোশ্চেন থাকছে না, ফলে এটা আমরা আলোচনা করছি না। গলনাঙ্কের ওপরে চাপের প্রভাব, ওকে, এটা একটু জানা আমার প্রয়োজন কনসেপ্টের উদ্দেশ্যে। কঠিন পদার্থের গলনাঙ্ক চাপের ওপরে নির্ভর করে। চাপ পরিবর্তন হলে গলনাঙ্ক কিন্তু পাল্টে যায়। দেখা গেছে যে গলনের সময় যে সমস্ত পদার্থ আয়তনে বাড়ে, ওদের ক্ষেত্রে গলনের সময় যে সমস্ত পদার্থের আয়তন বাড়ে, ওদের ক্ষেত্রে চাপ বাড়ালে গলনাঙ্ক বৃদ্ধি পায়। অর্থাৎ গলে গিয়ে যখন ওটি তরলে পরিণত হচ্ছে তখন তো আয়তনটা বাড়ছে, অর্থাৎ ওটা ছড়াচ্ছে, তখন চাপ যদি বাড়িয়ে দেই ফলে গলনাঙ্ক বাড়বে। আর গলনের সময় যে সমস্ত পদার্থ আয়তনে কমে যায়, মানে গলে গিয়ে কম হলো আয়তন, ওক্ষেত্রে চাপ বাড়ালে গলনাঙ্ক কমে যায়। মানে গলনাঙ্ক কমে যাওয়ার অর্থ কি? আগের থেকে কম তাপমাত্রায় গলবে। আর গলনাঙ্ক বাড়ে যাওয়ার অর্থ কি? বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে কি আগের থেকে বেশি তাপমাত্রায় গলবে। বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে আগে যে তাপমাত্রায় গলতো তার থেকে বেশি তাপমাত্রা লাগবে ওটি গলাতে। আর কমে যাওয়ার অর্থ কি? আগে যে তাপমাত্রায় গলতো স্বাভাবিক অবস্থায় চাপ দিলে সেটি আরও কম তাপমাত্রায় গলবে। ওকে, যেমন গলনের সময় পদার্থের আয়তন কমে যায় কার? জলের। বরফ থেকে জল হলে আয়তনটা কমে যায়। এক্ষেত্রে যদি আমরা বরফের চাপটা বাড়িয়ে দিই তাহলে ও কিন্তু আগে যে তাপমাত্রায় গলতো তার থেকে অনেক কম তাপমাত্রা ওটি গলে যাবে। ওকে, তো এইটা আমরা অবশ্যই আমরা এটা মাথায় রাখবো, এর থেকে আমার অনেক প্রশ্ন আমাদের পরবর্তীকালে আসবে। ওকে, এবার দেখবো যে পুনঃশীলী ভবনটা কি। পুনঃশীলী ভবনটা কি? যদি আমরা দুটুকরো বরফকে হাত দিয়ে একসঙ্গে জুড়ে দেই তাহলে পরে দেখবো ওটা একসঙ্গে জুড়ে গেছে। তাহলে কী জন্য হয়?
চাপ দিলে পরে তো গলনাঙ্ক কমে যায়, মানে আগের থেকে কম তাপমাত্রায় গলে, 0 ডিগ্রি তাপমাত্রার প্রয়োজন হয় না। হ্যালো, কিন্তু বরফের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস, তাই এই জায়গায় বরফ গলে জল হয়ে যায়। মানে আমার 0 ডিগ্রির প্রয়োজন নেই, তার থেকে কম তাপমাত্রাতে ওটি আমার গলে যাবে। আর এই গলনের জন্য যে প্রয়োজনীয় লিনটা ওটা বরফ তার আশপাশ থেকে সংগ্রহ করে নেবে। ওকে, তখন জলের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে কমে যায়। হ্যালো, ফলে জায়গাটা গলে গেল। এবার যখন চাপটা আবার সরিয়ে নেই তখন গলনাঙ্ক আবার হয়ে যায় 0 ডিগ্রি। হ্যালো, কিন্তু ওই সময় ওই সংযোগস্থলের বরফ গলা জলের উষ্ণতা 0 ডিগ্রি থেকে কম থাকার জন্য ওই জল আবার বরফে পরিণত হয়ে যায়। চাপ যেই আমরা দিলাম তখন গলনাঙ্ক আমার কমে গেল, ফলে সেখানে আমার বরফটা গলে জল হয়ে গেল। আবার চাপ সরিয়ে নিলাম, সরিয়ে নিলে পরে আবার সেই অংশের তাপমাত্রা 0 থেকে বেড়ে গেল। হ্যালো, কিন্তু যে সংযোগস্থল যেখানে দুখানা যোগ থাকে ওখানে উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে কম থাকার জন্য ওই সংযোগস্থলের জলটা আবার জমে গিয়ে বরফ হয়ে যায়। এটা হওয়ার জন্য ওই সংযোগস্থলের জায়গাটা আবার একসঙ্গে জল লেগে যায়। এই ঘটনাকে বলা হয় পুনঃশ্রী ভাবন, মানে একবার গলছে আবার গিয়ে জমে যাচ্ছে। তাহলে প্রথমে চাপ প্রয়োগ করে বরফকে গলানো এবং তারপর চাপ সরিয়ে নিয়ে আবার তার জমার পাঠানোর যে প্রক্রিয়া তাকে আমরা বলবো যে পুনঃশ্রী ভবন। এবার আছে একটা বটমলির পরীক্ষা, এটা আমরা এখানে পড়াশোনা করব না, এই পরীক্ষাটা আমাদের কোনো প্রয়োজনে এখানে লাগছে না আপাতত। ওকে, এর ব্যাখ্যা আমাদের এখানে প্রয়োজন নেই, যাবো গিয়ে আমরা নেক্সট অংশে। পরবর্তী অংশটা হচ্ছে গিয়ে আমাদের সাফল্যের প্রয়োজনীয় শর্ত, এগুলো আমাদের পরীক্ষা সম্পর্কিত, এটা আমাদের প্রয়োজন, এটা আমরা এখানে পড়বো না। এর গলনের অপদ্রব্যের প্রভাব এটা একটু আমরা জানবো। ওকে, এটা আমরা একটুখানি জানবো। দ্রবণের হিমাঙ্ক বা গলনাঙ্ক বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্কের থেকে কম হয়, অর্থাৎ বিশুদ্ধ দ্রাবক যে তাপমাত্রায় গলবে ওর সঙ্গে অশুদ্ধ থাকলে পর সেই তাপমাত্রা তার থেকে কম হবে। দ্রবণের গাঢ়ত্ব বাড়লে হিমাঙ্ক কিন্তু ক্রমশ কমবে, অর্থাৎ কোনো দ্রবণ যত বেশি গাঢ় হবে, যত বেশি ঘন করা হবে ওর হিমাঙ্ক তত বেশি কমতে থাকবে। যেমন ধরো সাধারণ লবণে জলীয় দ্রবণে হিমাঙ্ক দ্রাবক অর্থাৎ জলের হিমাঙ্ক থেকে অনেক কম, এই জন্য সমুদ্রের লবণাঙ্ক জলের হিমাঙ্ক কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াসের কম হয়। তাই শীতপ্রধান দেশে কি হয়, হ্রদ পুকুর জল জমলেও সমুদ্রে অত সহজে জমে যায় না, এর হিমাঙ্ক 0 ডিগ্রি থেকে কম হয়, ওর হিমাঙ্ক 0 থেকে কম, মানে 0 থেকে তাপমাত্রা আরও নামলে তবে ওটি গিয়ে জমে গিয়ে বরফ হবে, ওর আর কি লবণ আছে বলে। ওকে, এবার দেখবো যে হিম মিশ্রটা কি। যে মিশ্রণ দিয়ে খুব কম তাপমাত্রা উষ্ণতার সৃষ্টি করা যায় তাকে আমরা বলবো যে হিম মিশ্র। যেমন ধরো 3 ভাগ বরফের সাথে 1 ভাগ লবণ মেশালে ওর তাপমাত্রা হয়ে যায় -1 ডিগ্রি সেলসিয়াস, একে আমরা বলবো যে হিম মিশ্র। এটি কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয় এটা আমরা এখান থেকে দেখে নিও, এইসব জায়গাতে আমরা ইউজ করে থাকি, এই নিয়ে আমি কিছু বলছি না। এটা বলছে বাষ্পীভবনটা কি, তরল অবস্থা থেকে বাষ্প বা গ্যাসীয় অবস্থায় রূপান্তরের যে ঘটনা তাকে আমরা বলবো হচ্ছে বাষ্পীভবন। ওকে, আর এটি দুভাবে হয়, একটা হচ্ছে বাষ্পায়ন, একটা হচ্ছে স্ফুটন। বাষ্পায়নটা কি, যে কোনো উষ্ণতায় তরল বা তার উপরের তল ধীরে ধীরে বাষ্প পরিণত হয়, একে বলা হয় বাষ্পায়ন। ওকে, মানে আপনা আপনি হচ্ছে, কোনো বাইরে থেকে তাপ দেওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না, যে কোনো উষ্ণতা হওয়া সম্ভব। যেমন ধরো ঘর কিছুক্ষণ পর শুকিয়ে যায়, ঘর মুছলে পরে শুকিয়ে যায়, তারপর গরমকালে পুকুর ডোবার জল ইত্যাদি এগুলো সব শুকিয়ে যায় ইত্যাদি। হ্যাঁ, এগুলো একটা আছে। এবার দেখবো যে উদ্বায়ী তরলটা কি, যে তরলের বাষ্পায়নের হার খুব বেশি তাকে আমরা বলি উদ্বায়ী তরল, যেমন ইথার, অ্যালকোহল, এরা হচ্ছে আপনা আপনি উবে যায়। ওকে, আর যে তরল খুব আস্তে আস্তে বাষ্পায়িত তাকে আমরা বলবো অনুদ্বায়ী তরল, যেমন ধরো তেল হচ্ছে গ্লিসারিন। ওকে, এবার দেখবো যে বাষ্পায়নের হার বাড়ে কোন সময়, বাষ্পায়নের হার কোন সময় বৃদ্ধি পায়, যদি উষ্ণতা বাড়ে বাষ্পায়নের হার বৃদ্ধি পাবে, তাপমাত্রা বাড়িয়ে দিলে পরে ওর বাষ্পায়নের হারটা বৃদ্ধি পাবে, এটা অবশ্যই ঠিক কথা। যদি তরলের উপতলের ক্ষেত্রফল বৃদ্ধি পায়, ক্ষেত্রফলটা বৃদ্ধি হলে কী হবে, ধরো ছোট 1 কাপ চা আছে, ওপরে ক্ষেত্রফল হচ্ছে এইটুকুনি, ওখান থেকে বাষ্পায়ন হবে আস্তে আস্তে, ওটাকে ছড়িয়ে দাও বড় থালায় বা প্লেটে, ওর ওপরে ক্ষেত্রফল অনেকখানি যখন হবে তখন ওখান থেকে একসাথে অনেক জায়গা থেকে বাষ্পায়নটা হবে, ফলে ক্ষেত্রফলটা বাড়লে কিন্তু ওর থেকে বাষ্পায়ন হারটা দ্রুত বৃদ্ধি পায়, যে কারণেই কাপের চা প্লেটে ঢালে পরে তাতে ওটা ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা। এবার দেখো
তরলের উপরে চাপ যদি কমে যায় তাহলে পরে কিন্তু বাষ্পায়নের হার বৃদ্ধি পায়। অর্থাৎ আমার এখানে জল থেকে বাষ্প উঠছে, উপরে কোনো চাপ নেই, ফলে হু করে উঠছে, ওর থেকে চাপ পড়লো, পরে আস্তে আস্তে উঠবে এবার। ওকে, ফলে চাপ বাড়লে কিন্তু বাষ্পায়নের হারটা কমে যাবে। তরলের উপরে তলে থাকা বাষ্পের পরিমাণ কমে গেলে, অর্থাৎ এই তলটা আছে, এর উপর বাষ্প যদি আস্তে আস্তে যদি কমে যায় তাহলে এখানে আরও বেশি বাষ্প উঠবে, আর বাষ্প যদি ফেলে যায় বাষ্প এখানে অল্প উঠবে, উপরের বাষ্পের পরিমাণ যদি কম হয় এখানে বাষ্পের হারটা আরও বেশি হবে। ওকে, আর হচ্ছে বিভিন্ন তরলের ক্ষেত্রে তরল স্ফুটনাঙ্ক হচ্ছে কম হয়, এটা কি জানি, এটা কি উল্লেখ করেছেন। আর ওপরে বায়ু চলাচল করলে পরে কিন্তু বাষ্পায়নের হার বাড়বে, অর্থাৎ যদি কিনা যেখান থেকে বাষ্পায়নটা হচ্ছে ওখানে হাওয়া দেওয়া হয় তাহলে কি বাষ্পায়নটা অনেক বেশি দ্রুত হবে, ঠিক কি না, এটা হবে। আর উদাহরণটা কি আছে, তরলে উষ্ণতা কমলে বাষ্পায়নের হার কমে যায়, এই সমস্ত যা যা আছে হলো উদাহরণ। যেমন পাহাড়ি জায়গায় বায়ুচাপ কম বলে বাষ্পায়ন তাড়াতাড়ি হয়, পাহাড়ি জায়গায় বাষ্পায়নের হার কম বলে বায়ুচাপ কম বলে ওখানে বাষ্পায়ন তাড়াতাড়ি হয়। ওখানে বেশি উচ্চতা হলে পরে ওখানে চাপ অনেক কম, ফলে ওখানে বাষ্পায়ন অনেক বেশি দ্রুত হয়, মানে তাড়াতাড়ি উবে যায়। হলো শূন্যস্থানে বাষ্পায়ন সবচেয়ে দ্রুত হয়, ওখানে কোনো বায়ু নেই, কোনো চাপ নেই, ফলে ওখানে অনেক বেশি দ্রুত হবে। আর শীতকালে বায়ুতে জলীয় বাষ্প থাকে অনেক কম, ফলে সেখানে অনেক দ্রুত বাষ্পায়ন হবে, ফলে ওখানে ভিজে খাবো তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। ঠিক আছে, যাবো কি আমার নেক্সট কী আছে আমরা একটুখানি খুব সংক্ষেপে আমরা দেখে নেব। ওকে, আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম, মানে বেশিক্ষণ বললে পর তোমাদের দেখতে গেলে ইচ্ছে হবে না, তাই আজকে এখানে শেষ করলাম। আমি পরবর্তীকালে এর আবার অনেক পার্টগুলো আবার নিয়ে আসবো, আমার সঙ্গে থেকো। আর এতদিন আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।